দেখেন আমরা যেভাবে পারি লুকানোর চেষ্টা যতই করি, রিয়েলিটি হচ্ছে আমাদের ক্রিকেট ভয়াবহ একটা বিপর্যয়ের সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। এই বিপর্যয়টা শুরু হয়েছে আসলে কিন্তু 2023-এর শেষ থেকেই, কিন্তু সেইটার আলটিমেট একটা রেজাল্ট আমরা গত কয়েক মাসে দেখতে পাচ্ছি। তো সেগুলো নিয়ে অনেক কথা হচ্ছে, আমি নিজেও একটা কন্টেন্ট করছি, আমরা সবাই এগুলো নিয়ে খুবই বিরক্ত, খুবই হতাশ এবং হাল ছেড়ে দেওয়ার মতো একটা মানসিকতা আমাদের ভেতরে চলে আসছে। আমি লাস্ট যে কন্টেন্টটা করছি ওটার নিচে অনেকেই কমেন্ট করছেন যে আর কত ক্রিকেট নিয়ে আর কত বলবেন, এই হতাশার গল্প, এই বিরক্তির গল্প আর কত, সত্যিই তো এই আর কত হজম করা যায়। কিন্তু দেখেন রিয়েলিটি হচ্ছে যে আমাদের তো আসলে এ থেকে পালানোর কোনো উপায় নাই। আমরা তো কোনো ক্লাবের সাপোর্টার না যে আমরা টিম বদলায় ফেলবো। যদিও আজকাল ক্লাবের সাপোর্টাররা অনেক লয়াল, তারাও টিম বদলায় না, কিন্তু তাদের সুযোগ আছে। আমাদের তো সুযোগ নেই। পৃথিবীর যে প্রান্তে যায়, যে অবস্থায় থাকি, আমাদের বাংলাদেশ নিয়েই থাকতে হবে। এখন বাংলাদেশে ফুটবলের উত্থান হচ্ছে, তার মানে আমরা ক্রিকেট ছেড়ে শুধু ফুটবল নিয়ে থাকবো তাও তো হয় না। আমাদের দুটো নিয়েই ভাবতে হবে এবং দুটো নিয়েই স্বপ্ন দেখতে হবে। সেই জায়গাটায় অনেকগুলো কাজ করার আছে, অনেকগুলো কাজ করার আছে। সেই কাজগুলো নিয়ে আপনারা যদি আগ্রহ বোধ করেন, আবারও বলবো যে ঠিক কি কি করতে হবে এবং ওগুলো করলে এটা ঠিক হবে। এইটা ঠিক হবে, না হওয়ার কিছু না। কিন্তু আপাতত আমরা যে জিনিসটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে একটা বড় শর্ত বিসিবি এই মুহূর্তে পূরণ করতেছে, সেটা হচ্ছে খেলা, খেলা এবং খেলা। প্রচুর খেলা হচ্ছে এবং সেখান থেকে আমাদের টার্গেটেড কিছু ব্যাটসম্যান খুব ভালো পারফর্ম করতেছে। আমরা তো মূলত ব্যাটিং এর জন্যই ক্রাইসিসে ভুগতেছি। সেই টার্গেটেড ব্যাটসম্যানদের নিয়ে আজকে একটু কথা বলবো। বিশেষ করে আকবর আলীকে নিয়ে কথা বলবো, যে আকবর আলীকে নিয়ে আমরা কম বেশি সবাই আশা করতে করতে হতাশ হয়ে গেছি। 2020 সাল থেকে তাকে নিয়ে আশা করতেছে, সেই হতাশার জায়গাটা সে কাটাচ্ছে। রান দিয়ে এটা বুঝতেছি না, তার শট দিয়ে বুঝতেছি, তার খেলার ধরন দিয়ে বুঝতেছি। কেন বুঝতেছে সেই জিনিসটা একটু আজকে আলোচনা করব। এছাড়া আমরা জাওয়াদ আবরার নিয়ে একটু কথা বলবো, যদিও কথা বলার জন্য অনেক ছোট, তারপরে ওরে নিয়ে একটু কথা বলবো। দু এক লাইন একটু সোহান রে নিয়েও কথা বলবো। আসেন আজকে একটু এই আশাবাদের গল্প বলি। ওই যে শুরুতে যেটা বললাম যে আমরা সবাই হতাশ, এমন না যে আপনারা যারা দেখতেছেন তারা শুধু হতাশ, আমিও তো যারা দেখতেছি তাদের মধ্যে, আমিও তো এখন আর সাংবাদিকতা করি না, ফলে আসলে আমরা সবাই হতাশ। আমার ধারণা ক্রিকেট ফাটানিটাই হতাশ, ক্রিকেটাররা হতাশ, ক্রিকেট ম্যানেজমেন্ট হতাশ যে আমাদের এরকম পতন তো আমরা আশা করি নাই। টেস্ট টি-20 তো আমরা সবসময় বাদ দিয়ে বিবেচনা করি, সেখানে ওয়ান ডেটা এরকম পতন হচ্ছে। এখন আমার কথা যদি বলেন একবারে ব্যক্তিগতভাবে, আমি এতটাই হতাশ হচ্ছি এই ঘটনার পর থেকে, মানে র্যাঙ্কিং এ 10 নম্বরে দেখার পর থেকে। যদিও আমি বলছি, আগের দিনও বলছি যে আমি র্যাঙ্কিং এর শেষ কথা মনে করি না, স্টিল ইট ওয়াজ এ শক ফর মি। আমি তারপর থেকে এই কয়দিন কিন্তু কন্টেন্টই বানানোর উৎসাহ পাই নাই। আমার মনে হচ্ছে যে কি নিয়ে কথা বলবো, ওকে আসুক সমীর দেশে আসুক বা হামজারে নিয়ে করি। আমি আর্জেন্টিনা নিয়ে কয়েকটা কন্টেন্ট তৈরি করেও কথা বলার আগ্রহ পাচ্ছি না। মানে সব রেডি, আমার ডাটা সাজানো, আমি আগ্রহ পাচ্ছি না। তো এইটা হয় যে আপনি যখন একটা ধাক্কা খান, সবাই এটা কষ্ট পাচ্ছে, আমি নিশ্চিত ক্রিকেটাররা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। তো সেই জায়গায় যেটা বললাম যে আশার গল্প একটু শোনাই। প্রথমে একটু আকবরকে নিয়ে বলি। দেখেন আকবর দুটো ইনিংস খেললো এমার্জিং বাংলাদেশের হয়ে, এমার্জিং সাউথ আফ্রিকার এগেনস্টে। গতকালকে সে একটা সেঞ্চুরি করছে এবং বেশ বড় সেঞ্চুরি, 131 রানে একটা ইনিংস খেলছে, তার আগের দিন 41 একটা ইনিংস খেলছে। আমি এই দুটো ইনিংস নিয়ে একটু আপনাদের বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথমত আমি বলতে চাই যে আকবর আমাদেরকে হতাশ করছে। আকবর 2020 থেকে এই 2025 পর্যন্ত তার যা আমাদেরকে উপহার দেওয়া দরকার ছিল সেটা সে দিতে পারে না। এই জায়গাটায় ক্রিকেট বোর্ডকেও আমি একটা বিশেষ ধন্যবাদ দিতে চাই, যে ক্রিকেট বোর্ড কিন্তু সারা দেশের মতোই আকবরকে নিয়ে স্বপ্ন দেখে গেছে এবং এখনো দেখতেছে। আকবরকে কেন আমরা গুরুত্বপূর্ণ মনে করতেছি, কেন ক্রিকেট বোর্ড দিনের পর দিন তাকে এই যে বিভিন্ন দলের ক্যাপ্টেন্সি দিচ্ছে, কেন এরকম রেসপন্সিবল করতেছে, এটা নিশ্চয়ই আমার ধারণা আপনারা বোঝেন। একটা সহজ কথা, তো সে আমাদের ইতিহাসের একমাত্র বিশ্বকাপটা জিতেছে ক্যাপ্টেন হিসাবে। কিন্তু এটা শেষ কথা না, এটা তো কাকতালীয় হতে পারে। অ্যাকচুয়ালি তো আকবর ওই দলটার ক্যাপ্টেন ছিল কাকতালীয় ভাবে, তার তো ক্যাপ্টেন হওয়ার কথা ছিল না, ওই দলটার ক্যাপ্টেন ছিল হৃদয়। কিন্তু ওই বিশ্বকাপ চলা অবস্থায় এবং বিশ্বকাপের বিল্ডিং প্রসেসে আমরা আকবরের ভেতর থেকে আসলে একজন সত্যিকারের ক্রিকেট চিন্তক, আমি চিন্তাবিদ বলতেছি না, ক্রিকেট চিন্তক আবিষ্কার করছি, একজন চিন্তাশীল ক্যাপ্টেন। দেখেন একটা সময় পর্যন্ত পৃথিবীর বাস্তবতা এরকম ছিল যে বিভিন্ন বড় বড় ক্রিকেট টিম তারা তাদের ক্যাপ্টেন পদে যে লোকটা নিয়োগ দিত ওই লোকটার পারফরমেন্স নিয়ে ভাবতো না।
দিনের পর দিন বছরের পর বছর রান্না করে গেলেও তারা তাকে ব্যাক করে যেত যে না তুমি থাকো, তোমার ব্রেনটাই যথেষ্ট। ও প্রয়োজনে নন প্লেইং ক্যাপ্টেন হিসাবে খেলবে, মানে 11 জনের মধ্যে তোমার নাম থাকবে, তুমি ব্যাটাইও যে রান করবে না, বলেও তোমার কিছু করতে হবে না, ফিল্ডিংও না পারলে কোনো সমস্যা নেই, তোমার মাথাটা কাজে লাগবে। এবং এটা যে সাকসেস এনে দেয় তা তো সবচেয়ে বড় প্রমাণ মাইক ব্যাটিং। ইংল্যান্ডের দীর্ঘদিন ক্যাপ্টেন্সি করছেন, কিচ্ছু নাই, তার রানও নাই, উইকেটও নাই। ইভেন আমরা মার্ক টেলর, স্টিভ ওয়ার প্রতিও এই বাজি রাখতে দেখছি, যদিও তারা বড় ব্যাটসম্যান, কিন্তু তাদের এরকম ফেস গেছে যে 1 বছর 1.5 বছর, মার্ক টেলরের ক্ষেত্রে 1 বছর 1.5 বছর ধরে মার্ক টেলর রান পাচ্ছে না। তারপরও মার্ক টেলরের অস্ট্রেলিয়া ব্যাক করে গেছে। কারণ কি? মাথাটা, ক্রিকেট মাঠে ক্যাপ্টেনের মাথাটা খুব জরুরি। কারণ ক্রিকেট তো কোচেস গেম না, যদি একটু একটু বদলাচ্ছে সিনারিও, কিন্তু স্টিল এটা ক্যাপ্টেনের গেম। ফলে মাঠে খুব চিন্তাশীল একটা লোক থাকাটা খুব জরুরি, এবং সেটা যদি ক্যাপ্টেন হয় সবচেয়ে ভালো। আমি বলতেছি না যে আকবর রাতারাতি মার্ক টেলর বা মাইক ব্যাটিং হয়ে গেছে, কিন্তু আমাদের এই জেনারেশনে যদি আপনি বলেন সবচেয়ে চিন্তাশীল অধিনায়ক, সেটা অবশ্যই আকবর। আকবরের ভিতরে একটা কুলনেস আছে, একটা কামনেস আছে, যেটার জন্য অনেকে তাকে ধোনির সঙ্গে তুলনা করে। আমি বলি সে ধোনির চেয়ে কাম অ্যান্ড কুল। আমি ওর সঙ্গে কথা বলতে গিয়ে দেখছি যে একদম ওর সামনে আপনি যদি একটা গ্রেনেড ফাটায় দেন, ও লাফ দিয়ে উঠবে না, লাফ দিয়ে উঠবে, আত্মরক্ষার্থে তো সবাই লাফ দিয়ে উঠবে, কিন্তু ও এমন করবে না যে কি করবো কি করবো। ও ওখান থেকে একটা পথ বের করার চেষ্টা করবে যে এখানে আমার সঙ্গে দাদা আছে, বা আরেকজন সাংবাদিক আছে, বা আরেকজন খেলোয়াড় আছে, এদেরকে নিয়ে ঠিক এইভাবে এইভাবে বের হয়ে গেলে উইল বি সেফ। ফলে 2020 সাল থেকেই আমাদের সমর্থকরা, আমরা সাংবাদিকরা, আমরা ক্রিকেট বোর্ড সবাই চাচ্ছি যে আকবরের এই ক্রিকেট মস্তিষ্কটা ন্যাশনাল টিমে আসুক। ন্যাশনাল টিমে আমরা যখন এরকম একটা ক্যাপ্টেন পাবো, ওরা তো ক্যাপ্টেন করে আনা হবে না, আগে ওর জায়গাটা প্রুভ করতে হবে, তারপরে ও যখন ক্যাপ্টেন্সি পাবে, ওরকম একটা দিনের আমরা স্বপ্ন দেখি যে ও বাংলাদেশকে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে যাবে। এখন সেই জায়গাটায় ওর খেলোয়াড় হিসাবে শক্তির জায়গা কি? ও হচ্ছে ওর জেনারেশনের ওয়ান অফ দি বেস্ট কিপার। মানে ও কিপার হিসাবে এত ভালো, ওর কিপিং নিয়ে আমার আলাদা করে বলার আছে। মানে লিটন, ও আর সোহান, এই তিনজনের কিপিং বাংলাদেশে ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। তিনজন তিন ধরনের ইনোভেটিভ কিপার, সেটা নিয়ে আমরা আলাদা একদিন আলাপ করব, শুধু কিপিং নিয়ে, এই তিনজনের কিপিং নিয়ে। আমি এটুকু বলি যে ওয়ান অফ দি বেস্ট কিপার এই জেনারেশনের। এখন তাহলে আপনি দেখলেন যে সে বেস্ট ক্যাপ্টেন, কোনো সন্দেহ নেই, বেস্ট ক্যাপ্টেন, সবচেয়ে চিন্তাশীল ক্যাপ্টেন, এবং ওয়ান অফ দি বেস্ট কিপার। তাহলে দুটো শর্ত সে পূরণ করছে, কিন্তু আজকের দিনে এই দুটো শর্ত দিয়ে দলে ঢোকা যায় না। ওই যে বারবার বলে একটা সময় তো শুধু ভালো কিপাররাও দলে খেলতো, আমাদের নাসুবাই পর্যন্ত। বা আপনি যদি পৃথিবীর চিত্র দেখেন, ইয়ান হিলি, তারপরে রশিদ লতিফ, দুনিয়ার সব সেরা সেরা কিপাররা শুধু কিপিং দিয়ে দলে খেলে গেছে, রান করা লাগে নাই তো। এখন তো সেই দিন নাই। এখন আপনি মাইক গেটিং এর মতো শুধু ক্যাপ্টেন্সি দিয়েও খেলতে পারবেন না, এখন আপনি ইয়ান হিলির মতো শুধু কিপিং দিয়েও খেলতে পারবেন না। আপনার ব্যাটে অবশ্যই রান লাগবে, এবং সেই রানটা যে কোনো সিচুয়েশনে, যে কোনো পরিস্থিতিতে করতে পারতে হবে, যে কোনো বোলারের এগেনস্টে। এই যে কোনো বোলারের এগেনস্টে শব্দটাই আকবরকে আটকায় রাখছে এই 5 বছর ধরে। আমি গতকালকের আগ পর্যন্ত বলবো যে আকবরের মূল সমস্যা ছিল একটা নির্দিষ্ট ধরনের পেস ডেলিভারি খেলা। আকবর স্পিন বলে এই মুহূর্তে বাংলাদেশে যত ব্যাটসম্যান ব্যাটিং করতেছেন, বিশেষত এই মিডল অর্ডারে আমাদের যত ব্যাটসম্যান ব্যাটিং করতেছেন, তাদের তো স্পিনটাই বেশি ফেস করতে হয়। তাদের মধ্যে সবচেয়ে ভালো হিটার অফ দ্য স্পিন বল হচ্ছে আকবর, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। দেখেন আমাদের দেশে একটা ট্রেন্ড কি, যে আমরা আসলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তা করি, হয় ভালো নয় খারাপ। আমরা বলে দিই সোজাসুজি যে আকবর ব্যাটসম্যান হিসাবে চলে না। আকবরের ব্যাটসম্যান হিসাবে কোন অংশটা চলে না, কোন অংশটা চলে, এই আলোচনাটা কখনো হয় না। আকবরের স্পিন বোলিং খেলা নিয়ে কোনো সন্দেহ নাই, দুর্দান্ত স্পিন বোলের এগেনস্টে ব্যাট করে সে, কিন্তু এটা তো যথেষ্ট না। সে যে জায়গায় ব্যাট করে তাকে প্রায়শ পেস খেলতে হয়। এখন পেস বলে যখন শর্ট বল পায়, সে ভালো খেলে, শর্ট বলে সে দারুণ শট করতে পারে। কিন্তু মুশকিলটা হয় যখন ওই যে বিরাট কোহলি লাস্টের দিকে যে বলগুলোতে খুব বিপাকে পড়তেছিল, ওই যে 5-6 স্টাম্পের বলটা, ওই বলটা যখন আকবরের শরীরের ভিতরে আসে, তখন আকবর খুব ঝামেলায় পড়ে যেত। এই ছিল আকবরের মূল ক্রাইসিস। আর এটা যেহেতু লোকাল ক্রিকেটে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবাই জানে, আকবর তো ওয়েল নন ফিগার। ফলে আকবর উইকেটে আসলেই একজন পেসারকে ডাকা হতো, ডেকে বলা হতো যে তুমি পঞ্চম বা ষষ্ঠ স্টাম্পে বল ফেলায় ওর গার মধ্যে ঢুকাও। 5টা বল ঢুকাইলে 4টাতে স্ল্যাশ করার চেষ্টা করবে, কাট করার চেষ্টা করবে, করতে গিয়ে আউট হয়ে যাবে। এই হচ্ছে আকবরের সমস্যা। এখন এই সমস্যা নিয়ে তার পক্ষে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সফল হওয়া সম্ভব ছিল না, কোনোভাবেই সম্ভব ছিল না। তাতে সে যে লেভেলে যত রানই করুক না কেন, সে অস্ট্রেলিয়া গিয়ে ভালো ইনিংস খেলে আসছে,
অস্ট্রেলিয়ার ওই কন্ডিশনে, কিন্তু ওই সমস্যাটা থেকে গেছে। আমরা অ্যাট লাস্ট এই যে এমার্জিং দলের যে সিরিজটা খেলতেছে, এই সিরিজে আমি দুটো ইনিংস খুব মানে তীক্ষ্ণভাবে দেখার চেষ্টা করলাম যে আকবর কি করে, যেহেতু ও ভালো করতেছে আর আমি আকবর খেললে আমি চেষ্টা করি সিরিজগুলো দেখার। আজকাল টি স্পোর্টসের কল্যাণে ইউটিউবে সব পাওয়া যায়, ইউটিউবে দেখলাম। আমি এখানে বিস্ময়ের সঙ্গে আবিষ্কার করলাম যে আকবরের ব্যাটিংয়ে একটা রেভুলেশন হয়ে গেছে। দেখেন, আমি এই যে কথাগুলো বলতেছি, আমি তো টেকনিক্যালি একজন মূর্খ মানুষ, সেখানে আকবর নিজে এত চিন্তাশীল মানুষ, টেকনিক এত ভালো বোঝে, ও নিশ্চয়ই এটা আমার অনেক আগে ধরতে পারছে। আর অনেকেই তো এগুলো বলে, সেগুলোও নিশ্চয়ই তার কানে গেছে। যাক বা না যাক, আকবর এই জিনিসটা নিয়ে কাজ করছে, সেটা একেবারে প্রুভেন। এই এমার্জিং সাউথ আফ্রিকার বোলার কারা এটা নিয়ে ভাবেন না। আর এমনিতেই আফ্রিকান বোলারের খুব খারাপ হওয়ার কথা না, আমি চিনি না এদের, কিন্তু রিয়েলিটি হচ্ছে এদের মধ্যে জেনুইন ফাস্ট বোলার আছে। আমি তো দেখলাম একদম জেনুইন ফাস্ট বোলার আছে, ওই চ্যানেলেই বল করতেছে, চ্যানেলে বল করে আকবরের ভিতরে ঢুকাচ্ছে। আপনি গতকালকের ইনিংসটা দিয়ে বরং বুঝবেন না যে আকবরের কতটা রেভুলেশন হয়েছে, এটা বুঝবেন আগের ম্যাচের 41 রানের ইনিংসটায়। ওই ম্যাচেরও আপনার পুরো 41 রান দেখার দরকার নেই, আপনি একবারে ফার্স্ট ওর যে বাউন্ডারিটা সেটা দেখবেন। ও একটা ছক্কা মারলো একটা পেস বোলারকে, একেবারে জেনুইন ফাস্ট বোলার। আমার ধারণা 35 থেকে 40-এর মতো পেস হবে, 40-এর উপরেও হতে পারে, চোখে দেখে কিভাবে বলবো। যেটুকু বুঝছি 40-এর কাছাকাছি, 35-এর নিচে তো আমার কোনো সম্ভাবনা নেই। এরকম একজন পেসার বল করলো, ওই চ্যানেলে বল করলো এবং সামান্য একটু ঢুকলো বলটা, সেই বলটা আকবর একদম লং অফের উপর দিয়ে ছক্কা মেরে দিল। এইটা হচ্ছে আমি বলবো যে আকবরের ব্যাটিং এ বিপ্লব হয়ে গেছে। এই দুই ইনিংসেও 170-এর উপরে রান করছে, 178 মনে হয় দুই ইনিংস মিলায়। তার ভিতরে স্পিনারদের যখন পাইছে তো যা খুশি করছে, প্যাডেল করতেছে, কখনো কখনো রিভার্স করতেছে, নানা রকম শট করছে, কত সুন্দর সুন্দর শট। সেগুলো না, আমি মূলত পেস বলের এগেনস্টও কি করে এটা দেখতেছিলাম। পেস বলে সে রিস্টের কাজ করে একটা 4 মারলো, এইটা আনবিলিভেবল ছিল, আনবিলিভেবল ছিল। যে আকবরকে চিনতাম সেই আকবর লেগ স্ট্যাম্পের উপরে এই পেস বলে রিস্টের কাজ করে 4 মেরে দিবে, এটা আগে আমি কল্পনা করি নাই। আকবর পেস বলে নিজের অনেক উন্নতি ঘটাইছে, তার মানে আকবরের সব সমস্যার সমাধান হয়ে গেছে, বা আকবর কালকেই রাতারাতি জাতীয় দলের ঢুকে ক্যাপ্টেন হয়ে যাবে, এতটাও স্বপ্নবাজ আমি না। আকবর এটা জাস্ট ওই যে যেটা থাম্বে লিখছে, কিপ ইট আপ, এটা যদি সে ধরে রাখতে পারে আর একটা সিজন, বিভিন্ন খেলা আছে সামনে। ওই যে বললাম যে বিসিবি একটা জিনিস অন্তত করতে পারছে, বহু রকম খেলা হচ্ছে, এমার্জিং দল খেলতেছে, আন্ডার 19 দল খেলতেছে, এ দল খেলতেছে, ন্যাশনাল দল খেলতেছে, এত রকম খেলা আছে। আকবরদের সবার সামনে এখন অফুরন্ত সুযোগ নিজেদের প্রুফ করার, এবং এটা যদি একটা সিজন সে ধরে রাখতে পারে, বিসিবি তাকে নিয়ে আমি যেভাবে ভাবি, আমার ধারণা সেইভাবেই ভাবতেছে যে ওকে ব্রেক দেওয়া। দেখেন, ওকে কিন্তু এর মাঝে একবার জাতীয় দলে ডাকাও হচ্ছিল, যদিও ম্যাচ পায় নাই, জাতীয় দলে ডাকও পাইছে। তো ফলে এই ব্যাটিংটাও করতে পারলে রোজ এরকম 130 করতে হবে না, এটা কেউ পারবে না। তো এই ব্যাটিংটা যদি সে করতে থাকে, সে যে পজিশনে ব্যাট করে ওই 5-6-7, এখানেই তো ব্যাট করবে সে। এখানে ব্যাটিং করতে গেলে রোজ সেঞ্চুরি করতে হবে না, সে যদি রেগুলার মিডিওকর ইনিংস খেলতে পারে এবং সব ধরনের বোলিংটা কনফিডেন্টলি খেলতে পারে, তাহলে এটা আমাদের ক্রিকেটের জন্য একটা নতুন বাঁক হইতে যাচ্ছে। আপনার কাছে অতিকথন মনে হতে পারে যে একটা ক্রিকেটারকে নিয়ে এত বড় একটা কথা বলে ফেললো। হয়, একটা ক্রিকেটার সিনারিও চেঞ্জ করে দিতে পারে, সেটা আমরা দেখছি এর আগেও। এবার সেই দায়িত্বটা আকবর পেতে পারে। আরেকটু আসার কথা বললি যে একটু আকবরের তুলনায় আরেকটু পিচ্ছি, দেখেন আকবরের টিমমেটরা তো সবাই ন্যাশনাল স্টার হয়ে গেছে, ইন্টারন্যাশনাল স্টার হয়ে গেছে, তারপরেও আকবরকে নিয়ে আমরা স্বপ্ন ছাড়তেছি না। আকবর অন্য কেউ হলে কিন্তু হারায় গেছে বলতাম, আকবর বলেই এত কথা হচ্ছে। কিন্তু আকবরের পরের জেনারেশনে, পরের পরের জেনারেশন, আকবরের পরের জেনারেশন তো ওই যে রাব্বির দল, রাব্বির দলের পরের জেনারেশন হচ্ছে এখন আজিজুল্লাহ তামিমের দল। এই দলটা কয়েকটা টার্গেটেড ছেলে আছে আমার, আমার বলবো না এমন না যে আমি টার্গেট করে বসে ওদের জাতীয় দলে নিব, আমার ধারণা নির্বাচকদেরও আছে, যারা সবাই সুন্দর খেলতেছে বিভিন্ন জায়গায়। 2-3টা অলরাউন্ডার আছে, খুবই জোশ অলরাউন্ডার, এবং জোশ শব্দটা না বলে পারলাম না, আপনাদের জেনারেশনের শব্দ বলতে হলো, খুব দুর্দান্ত। তার মধ্যে একটা ছেলে, যে ছেলেটা পিওর ব্যাটসম্যান, সেটা হচ্ছে জাওয়াদ আবরার। জাওয়াদ আবরার অনেক দিন ধরে সুন্দর ব্যাট করতেছে, অনেক দিন ধরে ভালো রান পাচ্ছে। ওই যে ইয়েটা হলো আন্ডার 19 এশিয়া কাপটা হলো, যেটা আমরা জিতলাম, ওখানে সে ভালো করলো, এরপরও বিভিন্ন জায়গায় ভালো করছে। জাওয়াদ আবরারে আমি দু একবার যা কাছাকাছি দেখছি, আমার কাছে মনে হচ্ছে আমাদের দেশের যুবরাজ সিং। সেটা তার ব্যাটিং এর স্টাইলের জন্য না, সেটা হচ্ছে তার উইকেটে হাঁটাহাঁটি, অ্যাটিটিউড, প্র্যাকটিসে হাঁটাহাঁটি। জাওয়াদ আকবরের সুন্দর গল্প আছে,
আমাদের দেশের সব গল্প তো সাধারণত লাইফ স্ট্রাগলের গল্প, ওর গল্পটা আবার অন্যরকম, এটা রোমান্টিক টাইপের একটা গল্প আছে। যদি কোনো সময় পারি পুরো গল্পটা শোনাবো। জাওয়াদ আকবর হচ্ছে একটা অথরিটিপূর্ণ ব্যাটসম্যান। আমাদের টপ অর্ডারে যে জিনিসটা আমরা খুব মিস করি, মানে একেবারে যদি সত্যি বলেন, সেই আশরাফুল আফতাবের পরে অথরিটিওয়ালা ব্যাটসম্যান কারে পাইছি? ও সৌম্য। সৌম্য হচ্ছে শেষ অথরিটিওয়ালা ব্যাটসম্যান, যে উইকেটে গিয়ে দাঁড়াবে, রান যদি চারও করে, যতটুকু সময় উইকেটে দাঁড়ায় এদিক ওদিক তাকাবে, বোলারদের কলিজায় একটু পানি চলে আসবে যে বাইরে বাইরে কি দাঁড়াইছে এটা। ওই জিনিসটা জাওয়াদ আবরারের মধ্যে আছে। ও যখন উইকেটে যায়, উইকেটে গিয়ে হাঁটে, ওরে দেখলে না একটু ভয় লাগে যে কি না কি করে ফেলবে, কলারটা একটু উঁচু থাকে। এই জিনিসটা আমার খুব পছন্দ, খুব পছন্দ। সে ভিপ থেকে, এটা তো আসলে পৃথিবীতে আনসানি ভিপ, ও ভিপ থেকে পৃথিবী ব্যাপী লোকেরা এটা খুব পছন্দ করে এবং এটা খুব কাজে দেয়। ভিপ নিজে বলছেন যে উনি এই জিনিসটা নিচ্ছেন হচ্ছে মোহাম্মদ আলীর কাছ থেকে। লিজেন্ড মোহাম্মদ আলী, সর্বকালের সেরা অ্যাথলেট। মোহাম্মদ আলী যখন রিংয়ে যেতেন, মোহাম্মদ আলী ওই বক্সিং রিংয়ে সবাই যেরকম শুধু এরকম এরকম করে এসে, তা না, মোহাম্মদ আলী খুব গর্জিয়াস ভাবে চোখ মুখ পাষাণের মতো করে খানিকক্ষণ পায়চারি করতেন। ওই পায়চারি, ওই যে সিংহের মতো পায়চারি, ওইটা তার প্রতিপক্ষরে শেষ করে দিত। এইটা বেব রিচার্ডস বলছেন যে আমি এটা কপি করতাম, আলীর ওই যে হাঁটা, ওই হাঁটাটা উইকেটে কপি করতাম। আমার কথা হচ্ছে যে মোহাম্মদ আলীর হাঁটা দেখে যদি প্রতিপক্ষ নুইয়ে যায়, আমার হাঁটা দেখেও বোলারকে নুইয়ে যেতে হবে। ফলে এই জিনিসটার ক্রিকেটে একটা দারুণ দাম আছে। এই জিনিসটা আমাদের ইদানিং কমে গেছে, আমাদের লোকজন কেমন যেন সবাই মেরুদণ্ড নিচু হয়ে যাচ্ছে, এটা তো চলে না। সেই জায়গাটা জাওয়াদ আবরার আমাদের জন্য একটা নতুন জিনিস। এমনিতেই যেটা বললাম, এই তামিমের দল, আজিজুল হক তামিমের দলে আমার বেশ কয়েকটা ছেলেদের খুব সুন্দর লাগে, ইনক্লুডিং আজিজুল হক তামিম। আজিজুল হক তামিম নিজে তো অসাধারণ ব্যাটসম্যান। তবে জাওয়াদ আবরার যেহেতু এই আন্ডার 19 হয়ে মাত্র 3 ম্যাচের মধ্যে 2টো সেঞ্চুরি মেরে দিছে, পরে 2টো ম্যাচে অবশ্য ভালো করতে পারে নাই, কিন্তু 3 ম্যাচের ব্যবধানে 2টো সেঞ্চুরি মারছে এবং আমি দেখতে পারি নাই, একটা আফসোস। আমার খুব, মানে দেখতে পারলে খুব ভালো লাগতো। যদি আপনারা কেউ কোঅপারেট করতে পারেন, কোনো জায়গায় কি হাইলাইটস টাইলাইটস আছে কিনা, থাকলে দেখে নিব। কিন্তু আমি নিশ্চিত যে খুব অথরিটিপূর্ণ ব্যাটিং ছিল। এই ছেলেটাকে নিয়েও আশায় বুক বাঁধতে চাই। ইনফ্যাক্ট আশায় বুক বাঁধতে চাই তো অনেককে নিয়ে। এই যে অঙ্কন খুব ভালো করতেছে, অঙ্কন হচ্ছে আমাদের একটা মিসম্যানেজমেন্টের দারুণ উদাহরণ। অঙ্কন হচ্ছে শর্টার ফরম্যাটে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ইনফর্ম ব্যাটসম্যানদের একজন। 50 ওভার খেলুক, 20 ওভার খেলুক, অঙ্কন যেখানে যাচ্ছে রান করতেছে। এই সেদিনও সেঞ্চুরি করলো। অঙ্কন হওয়া উচিত আমাদের লিমিটেড ওভার ক্রিকেটে এখন রেগুলার ফিগার। 50 ওভারে বলেন, 20 ওভারে বলেন, অঙ্কন থাকবে। তা না, অঙ্কন রে জোর করে করে মাঝে মাঝে টেস্টে নেওয়া হয়। কেন নেওয়া হয় আমি বুঝি না। ওর তো টেস্ট টেম্পারামেন্টও নাই, টেস্ট রেকর্ডও নাই, ফার্স্ট ক্লাস রেকর্ডও খুব পুয়ার। যাই হোক, অঙ্কন রে নিয়েও খুব আশাবাদী যে অঙ্কন খুব দ্রুত তার জায়গাটা করে নিবে 50 ওভার ক্রিকেটে। আবার সোহান, সোহানকে নিয়ে কিছু বলা উচিত হবে না মনে হয়। আমি বিরক্ত সোহানের উপর, বিরক্ত না, সোহানের উপর তো খুব সহানুভূতিশীল। এই ছেলেটার সঙ্গে কি হচ্ছে আমি বুঝতেছি না, কেন হচ্ছে। মানে ওর প্রতি কি কারো জাত শত্রুতা আছে নাকি? বিজয় অনেকদিন সাফার করলো, তারপরে এখন সোহান সাফার করতেছে। সেদিন একটা কি সেঞ্চুরি করলো রে ভাই। আমি বলি, এই যে বিপিএল এ ও এই যে 1 ওভারে 27 রান নিয়ে যে ম্যাচ বের করলো, এটা পৃথিবীর যে কোনো জায়গায় বাংলাদেশের মতো ন্যাশনাল টিম যদি হইতো, বাংলাদেশের ন্যাশনাল টিমে তো ওই রকম অথরিটিওয়ালা ব্যাটসম্যান নাই যে 1 ওভারে অতগুলো রান নিয়ে ম্যাচ বের করে দিবে। ওই এক ইনিংসের কারণে টি-20 দলে ঢুকে যেত। তারপরে সে তো যেখানে খেলতেছে রে ভাই, প্রিমিয়ার লিগে বলেন, যেখানে খেলতেছে রান পাচ্ছে। ওই 6-7 নম্বরে নামে বড় রান পাওয়া তো কঠিন। সে খেলে 6-7 নম্বরে, কিপার ব্যাটসম্যান, বাংলাদেশের বেস্ট এবার কিপার। সে রান করতেছে, সেদিন একটা বড় সেঞ্চুরিও করলো এরকম জায়গায়। তারপরেও তারা নিয়ে কথা নাই, বার্তা নাই। সে, আমি তো মনে করি বাকিদের নিয়ে আশাবাদের গল্প বলতেছি, যে বাকিরা হচ্ছে 6 মাস পরে, কেউ কেউ 1 বছর পরে, কেউ 2 বছর পরে, যেমন জাওয়াদ আবরার হয়তো 2-3 বছর পরে আসা জাতীয় দলে ঢুকবে। কিন্তু সোহান তো জাতীয় দলেও ভালো করছে, এটা বুঝাও বলছি আপনাদের, যে সোহান ওয়ানডে তো অল্প কয়টা যে ম্যাচ খেলছে সেখানে দুর্দান্ত করছে। সোহান লিমিটেড ওভার ক্রিকেটে আমাদের খুব জরুরি, ও দলে নাই কেন এটাই আমি বুঝে উঠতে পারিনি। তারপরে সোহানকে অভিনন্দন। সময় তো কারোরই শেষ হয়ে যায় না, শুধু যে জুনিয়রদের নিয়েই আমরা স্বপ্ন দেখবো তা তো না, সিনিয়রদেরও আরো অনেক কিছু দেওয়া থাকে। যাই হোক, আজকে একটু আশার কথা বললাম, যাদের নাম বলি নেই তাদের কোনো মন খারাপ করার কারণ নাই, বা আপনারা ধরে নিয়েন না যে তারে আমরা সিনার
আউট ধরে নিচ্ছি। বিশেষ করে আজিজুল হক তামিমের দলটার দিকে নজর রাখেন। এই দলটা বিশ্বকাপ জিতবে কিনা, প্লেট পর্ব পার হবে কিনা, কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আমি শুধু বলি এই দলটা 4-5টা ছেলে আছে, এই ছেলেগুলোকে যদি বিসিবি নষ্ট না করে বা ওদের নিজেদের যদি মাথায় কোনো সমস্যা না হয়ে যায়, তাহলে এরাই বাংলাদেশের ক্রিকেট বদলায় দিতে পারবে। সবার জন্য শুভকামনা থাকলো। আমাদের ক্রিকেটাররা ক্রিকেটারদের কাজ তো করে যাচ্ছে অনেক কাল ধরেই, আমাদের বিলিয়ন্সের অভাব নেই, যে বলি স্রষ্টার আশীর্বাদ আছে। এখন শুধু ক্রিকেটের স্ট্রাকচারটা ঠিক হলে অনেক কিছু আবার স্বপ্ন দেখার সুযোগ আছে। কোনো হাল ছাড়ার ব্যাপার নেই, হাল ছাড়বই না আমরা, আমরা স্বপ্ন দেখে যাব, গল্প বলে যাব। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।